জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। ভারত থেকে তিনবারে লাইন অফ ক্রেডিটের মাধ্যমে $736 কোটি ঋণের মধ্যে $180 কোটি পাওয়া গেছে, বাকিটাও দেবে ভারত। মঙ্গলবার বেলা 11টায় সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের সাথে কোনো কাজ থেমে নেই জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় বড় প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে। এদিকে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্প সহ কোনো প্রকল্পই স্থগিত হয়নি। আগের মতোই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। আর ভারত থেকে বাংলাদেশের যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে বলেও জানান প্রণয় ভার্মা। Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade differences, but this will be sorted out. They have, the Excellency had said that they will also encourage that, so our export also was there, and quality and things, the terms of things should be win-win situation. That is very important. Their business people also win and we'll also win. That is one. Second is one of the important training and technical, so that is they have expertise in various fields, including nuclear field and all that. We also have important interaction in areas like science and technology, which is under his charge. Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, তেল, কয়লা আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকার মতো খরচ হবে। 14 সেপ্টেম্বর হবে শহীদ স্মরণ সভা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। ব্যাপারে বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। একে একে 3টি ইউনিট সহ অচল হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার থেকে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও অচল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই বিকল। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটিও ওভারহোল্ডিংয়ের কারণে বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি 7 তারিখ চালু হলেও দুদিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে গেলে পুরোপুরি বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যায়। তবে ওভারহোল্ডিং থাকা 1 নম্বর ইউনিটটি 2-1 দিনের মধ্যে চালু হলে জাতীয় গ্রিডে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ায় লোডশেডিংয়ের কবলে পড়েছে দিনাজপুর অঞ্চল, যার বিরূপ প্রভাব পড়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য ও বিদ্যুৎ নির্ভর সেচ ও শিল্প কলকারখানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে রংপুর মুখ্য মহানগর আদালতে নেওয়া হয়। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের কথা শোনেন আদালত। তারা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সেদিন গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, আবু সাইদ নিহতের ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় হওয়া মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সন্ধ্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আবু সাইদ হত্যার ঘটনায় 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় 17 জনকে আসামি করে মামলা করেন। এর আগে 3 আগস্ট এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। প্রমাণ পেয়েছি যে গত 11 তারিখে ছাত্ররা যখন তাজহাট থানায় তাদের ব্যক্তিগত কাজে গিয়েছিল, তখন পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে আবু সাইদ সহ যে সমন্বয়কটা আন্দোলনের প্রথম সারির নেতৃত্বে ছিলেন 6 জন, তাদের গোল চিহ্নিত মার্ক করে যে এদেরকে সে শায়েস্তা করতে হবে যে কোনো মূল্যেই। ফলে তার ধারাবাহিকতায় পরবর্তী ঘটনাও ঘটে। আপনারা জানেন যে 16 তারিখের আগেও আবু সাইদকে হলে মারধর করা হয় এবং 16 তারিখ যে এই মৃত্যুর ঘটনার আগেও তাকে আধা ঘন্টা আগে এখানে যে কাঠের ব্রিজ, সেখানেও তাকে হামলা করা হয়। আপনারা ভিডিওতে দেখবেন তার মাথা থেকে রক্ত ঝরছে, তার মানে গুলি করার আগ মুহূর্তেও তাকে মারা হয়। ফলে আমরা ঘটনা শুধুমাত্র বলছি, কোনো অনুমান নির্ভর নয়, তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি এটা প্ল্যান্ট মার্ডার। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আবারও অনুপ্রবেশ করছে শত শত রোহিঙ্গা। সীমান্তের নানা পয়েন্টে বাংলাদেশের সীমান্তরক্ষী, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা সতর্কতার পরও ঠেকানো সম্ভব হচ্ছে না অনুপ্রবেশ। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ দালাল চক্র। তাদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাপ নদী পার হয়ে উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। এছাড়া মিয়ানমারের মংডু, মগ্নিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন, গেল 1 মাসে 10,000-এর বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে। রোহিঙ্গারা জানান, রাখাইন রাজ্যের মংডুতে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। এদিকে অনুপ্রবেশের চেষ্টায় 4,500 রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিজিবি। খুলনায় নির্মাণাধীন 10তলা ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে কর কমিশনের নির্মাণাধীন একটি ভবনে এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, নিহতদের মধ্যে একজনের বাড়ি খুলনার দৌলতপুরে, বাকি 2 জনের বাড়ি পঞ্চগড়ে। তারা নির্মাণাধীন কর ভবনে রড মিস্ত্রির কাজ করতেন। সকালে মাচায় কাজ করার সময় তা ভেঙে পড়ে, ওই 3 জনের মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। নির্মাণাধীন ভবনে শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান সহ দলের 3 শীর্ষ নেতাকে আটক করেছে দেশটির পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে করা সমাবেশের একদিন পর তাদের আটক করা হয়। গভীর রাতে ইমরান সরকারের সাবেক মন্ত্রী জুলফিকার বুখারী ও গওহর খানকে আটকের পর আরেক শীর্ষ নেতাকে পিটিআইয়ের অফিস থেকে আটক করা হয়। তবে কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পুলিশ। ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এর জেরে রাজধানী ইসলামাবাদ জুড়ে তল্লাশি অভিযান চালায় পাকিস্তানের পুলিশ। এদিকে গত বছর থেকে কারাগারে আছেন
পিটিআই নেতা ইমরান খান। পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়াতে নতুন নিউক্লিয়ার ফোর্স নীতি কার্যকর করেছে উত্তর কোরিয়া। এই নীতির মধ্য দিয়ে দ্রুত গতিতে দেশটিতে বাড়বে পরমাণু অস্ত্র উৎপাদন কার্যক্রম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কিম বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে পরমাণু সক্ষমতা বাড়ানো আর ব্যবহারে জোর দিতে হবে দেশটিকে। তবে যুক্তরাষ্ট্রসহ অন্য শত্রু দেশগুলোর হামলা ঝুঁকি প্রতিহত করতে শক্তিশালী সামরিক সক্ষমতার প্রয়োজন বলেও জানান তিনি। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যের কারণে পরমাণু হামলা ঝুঁকিতে আছে উত্তর কোরিয়া। যদিও পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। 경의하는 김정은 동지께서 참가자들은 이 땅의 모든 এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন প্রায় 4 বছর। তবে এবার তিনি সহ একঝাঁক ক্রিকেটার খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের টি10 লিগে। যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আগামী 8 নভেম্বর। 6 দল নিয়ে হবে এবারের আসর। মাশরাফিকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলভুক্ত করেছে ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে মাঠ মাতাবেন আব্দুর রাজ্জাকও। তাকে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের মাঝে মাশরাফি রাজ্জাকদের সাথে একই দলে আছেন সৈয়দ রাসেল, এনামুল হক জুনিয়র ও আরিফুল হক। শেষ করছি এখন চারদিক।